আজকের লেকচারে আমরা we are going to talk about the second part of today's lecture is on USA Constitution second part. This is a continuation of the first class. So আপনারা গত ক্লাসে সবাই পড়ে আসেন, ইতিহাস পড়ে আসেন, why it was written, constitution কেন লেখা হয়েছে, তারপর ইতিহাসটা আরেকটু পড়ে আসেন, রেটিফিকেশন ডিবেট হয়েছে, ফেডারেলিস্ট ছিল, অ্যান্টি ফেডারেলিস্ট ছিল, তারপর রেটিফিকেশন অফ দ্য কনস্টিটিউশন কে কবে ভোট দিয়েছেন, এগেইনস্টে কত ভোট ছিল, সবই পাওয়া গেছে। তারপর হচ্ছে রেটিফিকেশন কার মাধ্যমে অ্যাডপ্টেড হয়েছিল, নিউ হ্যাম্পশায়ারের ভোটের মাধ্যমে। নিউ হ্যাম্পশায়ার কবে ভোট হতেছিল? জুন 1788 সালে, যখন নিউ হ্যাম্পশায়ার ভোটে যখন পাস হয় তখন কনস্টিটিউশনটা আপনার মানে বৈধতা পায়। এটা হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন। টোটাল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 7টা আর্টিকেল। তো হচ্ছে কি আপনার মানে আর্টিকেল 1 থেকে আরম্ভ হচ্ছে প্রিএম্বল লেখা আছে, উই বি দ্য পিপল থেকে আরম্ভ। লেখাটা অত্যন্ত ঝকঝা, কারণ এটা হচ্ছে অরিজিনাল আপনার 1700 সালের যে কনস্টিটিউশন সেটার একটা মেইন কপি। এটা একটা ছবি স্ক্রিনশট। এটার দলিলটা অনেক পুরাতন হয়ে গেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনে দেখেন কি কি আছে। প্রিএম্বল আছে, যেখানে বলা আছে যে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, যে কনস্টিটিউশনটার পারপাসটা কি, কেন এটা করা হলো, এটা নিয়ে বলা হচ্ছে। তারপরে হচ্ছে কি আপনার কি উদ্দেশ্য সার্ভ করে, এটা নিয়ে বলা আছে। দ্বিতীয় নাম্বার আর্টিকেল গুলো কয়টা আছে মোট আপনারা দেখতে পাচ্ছেন? 7টা, মাত্র 7টা আর্টিকেল ইউএস কনস্টিটিউশনে। তো এখন দেখেন 7টা আর্টিকেলে কি কি বলা আছে। 1 নম্বর আর্টিকেল হচ্ছে লেজিসলেটিভ ব্রাঞ্চ নিয়ে, 2 নম্বর আর্টিকেল হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ নিয়ে, 3 নম্বর আর্টিকেল হচ্ছে জুডিশিয়াল ব্রাঞ্চ নিয়ে, 4 নম্বর আর্টিকেল হচ্ছে রিলেশন এমং দ্য স্টেট নিয়ে, 5 নম্বর আর্টিকেল হচ্ছে অ্যামেন্ডমেন্ট প্রসেস নিয়ে, 6 নম্বর আর্টিকেল বলা আছে ফেডারেল পাওয়ার নিয়ে, 7 নম্বর আর্টিকেল রেটিফিকেশন। মানে অ্যামেন্ডমেন্ট আমেরিকান কনস্টিটিউশনে মোট আসছে 27টা। এর ভিতরে প্রথম দোষটা হচ্ছে বিল অফ রাইটস। আচ্ছা, এখন আসেন আর্টিকেল 1, যেটা বলা হচ্ছে লেজিসলেটিভ ব্রাঞ্চ। এটা হচ্ছে কি বলা আছে, বাই ক্যামেরা মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে। উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, দুই সিনেটর ফর ইচ স্টেট, প্রত্যেকটা স্টেটের জন্য 2জন করে সিনেটর থাকবে। এর ভিতরে যে 2জন সিনেটর থাকবে, এর ভিতরে আপনারা মানে খেয়াল করেন যে আমেরিকাতে মোট 50টা স্টেট, কাজে 50 দুগুণে 100 জন হচ্ছে কি থাকবেন আপনার সিনেটর থাকবেন। আবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তারা হচ্ছে একটু আলাদা। দে আর বেসড অন পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে সিট দেওয়া থাকে। যেমন নিউ ইয়র্কের পপুলেশন বেশি, সেই জায়গায় আলাস্কাতে মানুষই থাকে না, বরফে আচ্ছাদিত একটা স্টেট আমেরিকার, একদম মানে অ্যান্টার্কটিকার কাছে। তো মানে যাকে বলা উত্তর মেরুর কাছে, তো মানুষ খুবই কম, সেখানে সিট একদমই অল্প। তো মিনি কি বলে আপনার মানে সেগুলো আপনার পরবর্তীতে ডিটেইলে পড়ানো হবে। তো যাই হোক, এখন হচ্ছে রিক্যাপে ইন থিওরি ইন জেনারেল আপনার এতটুকু জেনে রাখেন যে হচ্ছে কি এটা পপুলেশন জনসংখ্যার ভিত্তিতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আপনার মানে সিট দেওয়া হয়। রিপ্রেজেন্টেটিভ কত বছর ধরে? 2 বছর টার্মের জন্য নির্বাচিত হন, যেখানে সিনেটের সদস্য 6 বছরের জন্য। আচ্ছা, এবং এই যে বাইক্যামারাল লেজিসলেটিভ ব্রাঞ্চ, যাকে আমেরিকাতে ইউএসএ তে বলা হয় কংগ্রেস, কংগ্রেসের ইম্পর্টেন্ট পাওয়ারগুলো কি কি? মেক ল, আইন তৈরি করা, সেট ট্যাক্সেস, ট্যাক্সের মানে ট্যাক্স শুল্ক, আমাদের যে বাংলা যেগুলো শুল্ক হার নির্ধারণ করা, তারপর ডিক্লেয়ার ওয়ার, যুদ্ধ ঘোষণা করা, ওভাররাইড ভেটোস, ভেটো কি? প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা, যার মাধ্যমে উনি কি কি বলে কংগ্রেসে পাশ করা কোনো বিল আটকাতে পারেন, কিন্তু কংগ্রেস চাইলে সেটাকে আবার ওভাররাইড করে দিতে পারে যে না, এই তোমার এই ভেটোটা কার্যকর হবে না। তারপরে কি টাকা ধার করা, চাইলে মানে কংগ্রেস আমেরিকান সরকার পক্ষে টাকা দেশি অথবা বিদেশি সোর্স থেকে টাকা কালেকশন করে। আপনারা সবাই জানেন টাকা কালেকশন অন্যতম পপুলার উপায় হচ্ছে বড় মানের জন্য নিজের দেশের ব্যাংক থেকে নিয়ে নেওয়া অথবা ইন্টারন্যাশনাল সোর্স থেকে নিয়ে নেওয়া। তো হচ্ছে কি আপনার রেগুলেট ইন্টারন্যাশনাল ন্যাশনাল ট্রেড হচ্ছে কি কংগ্রেস আরেকটা কাজ করে যে নিয়ন্ত্রণ করে, কি নিয়ন্ত্রণ করে? যে জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসা। তারপর প্রিন্ট মানি, এটা হচ্ছে মানে লাস্ট বাট নট লিস্ট, মানে অত গুরুত্বপূর্ণ একটা কাজ, যে টাকা ছাপানো, কতটুকু টাকা ছাপানো ইত্যাদি সিদ্ধান্তগুলোও কে নিয়ে থাকে? আইন বিভাগ, লেজিসলেটিভ ব্রাঞ্চ। 2 নম্বরে আসেন এক্সিকিউটিভ ব্রাঞ্চ। দেখেন আগে কিন্তু আর্টিকেল 1 সবার আগে বলা হচ্ছে লেজিসলেটিভ, কাজে আইন বিভাগের গুরুত্ব অনুযায়ী পর্যায়ক্রমে আইন বিভাগ, যদিও কোনো বিভাগই কম গুরুত্বপূর্ণ না, বাট আমেরিকান কনস্টিটিউশন আর্টিকেল 1 লেজিসলেটিভ ব্রাঞ্চের কথা বলা হচ্ছে। 2 নম্বরে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যাকে বলা হয় নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগে কারা থাকেন? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট,
এবং আরো ওনার নির্বাচিত ক্যাবিনেট সদস্য, মন্ত্রিসভা যাকে আমরা বাংলা বলি, তারা ইলেক্টেড হন কয় বছরের জন্য? 4 ইয়ার টার্ম, 4 বছরের জন্য মাত্র। আচ্ছা, কোয়ালিফিকেশন কি আমেরিকান প্রেসিডেন্টের? মিনিমাম 35 বছর বয়স হইতে হবে, 14 বছরের মিনিমাম আমেরিকায় বসবাস থাকতে হবে, আর ন্যাচারাল বর্ন সিটিজেন, মানে ওনাকে কি বলে, আমেরিকায় জন্মগ্রহণকারী নাগরিক হইতে হবে। আচ্ছা, এখন কি, উনি ইলেক্টেড বাই ইলেকট্রাল কলেজ। আমেরিকান প্রেসিডেন্টকে নির্বাচিত হবে ইলেকট্রাল কলেজের মাধ্যমে। ইলেকট্রাল কলেজ কি জিনিস সেটা অনেক ডিটেইল একটা জিনিস, যখন আপনাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চ পড়ানো হবে তখন আপনারা জানবেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ ক্ষমতা কি কি? ইম্পর্টেন্ট পাওয়ার স্যার, আমেরিকান প্রেসিডেন্ট ইজ কমান্ডার ইন চিফ, হি ইজ মানে হি ইজ ফর দ্য এয়ারফোর্স, মেরিন, and for the army he is the commander in chief. Granting pardons to those who are convicted, he may fully pardon them or partially pardon them. Making treaties such as signing Kyoto Protocol, environmental protocol, signing different types of treaties. There are so many treaties in the world, so signing them is U.S. President's duty. U.S. President is a part which is done by U.S. President, signing by or any member of the executive, and appoint federal officers. So, for example, federal officers by federal officers mean FBI, chief of FBI, then the Supreme Court justices. These are the appointment made by the executive, mainly by president. Ensure laws are executed. মানে আইনটার বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা। দেখেন আর্টিকেল 3 বলছে জুডিশিয়াল ব্রাঞ্চ নিয়ে, অর্থাৎ কি, বিচার বিভাগ। সুপ্রিম কোর্ট জাজ আর ফর লাইফ আনলেস ইমপিচড। সুপ্রিম কোর্ট জাজ যাদের নিয়োগ দেওয়া হয়, যদি প্রেসিডেন্ট নিয়োগ দেন এবং অনুমোদনটা আসে দিয়ে কংগ্রেস থেকে, যারা নিয়োগ পান ওনারা কি আজীবন ক্ষমতায় থাকেন, মানে মৃত্যুর আগ পর্যন্ত। যদি না ওনারা ইমপিচ, ওনাদের বরখাস্ত করা হয়। ইমপিচমেন্ট শুনানিটা কে করতে পারেন? আপনারা পড়ে আসছেন যে আগে, সেটা হচ্ছে কি কংগ্রেস ইমপিচমেন্ট করতে পারে। আচ্ছা, জুডিশিয়াল পাওয়ার কার কাছে করে? ইউএস সুপ্রিম কোর্টের হাতে জুডিশিয়াল পাওয়ার আছে। আর কার কাছে? অন্যান্য কোর্টের কাছে। যে সার্কিট কোর্ট আছে, আরো বিভিন্ন ধরনের কোর্ট আছে, আপিল কোর্ট আছে। তো হচ্ছে ফেডারেল কোর্টের আমেরিকান কোর্ট স্ট্রাকচারটা অত্যন্ত জটিল। আপনাদের যখন জুডিশিয়াল ব্রাঞ্চ পড়ানো হবে তখন আপনারা বুঝবেন আমেরিকাতে হচ্ছে 2 ধরনের কোর্ট স্ট্রাকচার, একটা হচ্ছে ফেডারেল কোর্ট, একটা হচ্ছে স্টেট কোর্ট। তো হচ্ছে কি আপনার মানে তো যাই হোক, আমেরিকান কনস্টিটিউশন সুপ্রিম কোর্টের কথা বলা আছে, আর বলা আছে অন্যান্য কোর্টগুলো কে গঠন করবেন? কংগ্রেস গঠন করবে। তো যাই হোক, জুডিশিয়াল পাওয়ারগুলো শুধুমাত্র এই ইউএস সুপ্রিম কোর্ট এবং অন্যান্য কোর্টের হাতেই থাকবে। আর ইম্পর্টেন্ট পাওয়ার কি কি? সাংবিধানিক আইনের ব্যাপারে এবং কি বলে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের লর ব্যাপারে সিদ্ধান্ত নিবে হচ্ছে গিয়ে কে? জুডিশিয়াল ব্রাঞ্চ, ফেডারেল জুডিশিয়ারি আসলে। এন্ড কেসেস ইনভলভিং, আচ্ছা, এই যে অ্যাম্বাসেডর, বাংলাদেশে হাই কমিশনার, উনি যদি কোনো দোষী সাব্যস্ত হন, অথবা আপনার মানে যে কোনো দেশে হোক, বাংলাদেশের হাই কমিশনার, একটা জিনিস আপনারা সবাই খেয়াল রাখবেন, কমনওয়েলথের দেশগুলোর দূতাবাসকে সাধারণত বলা হাই কমিশন, আর সর্বোচ্চ কর্মকর্তাকে হাই কমিশনার বলা হয়। আবার নন কমনওয়েলথ কান্ট্রিগুলোকে বলা হয় এমবেসি, আর দূতাবাসকে বলা হয় এমবেসি, আর সর্বোচ্চ কর্মকর্তাকে বলা হয় অ্যাম্বাসেডর। তো বাংলাদেশের কি বলে হাই কমিশনার যদি কোনো মানে পুলিশের ভাষ্যমতে যদি কোনো দোষের অভিযুক্ত হন, নিউ ইয়র্কেই হন, ওনার বিচার কিন্তু ডাইরেক্ট হবে ইউএস সুপ্রিম কোর্ট, ওয়াশিংটনে। তো হচ্ছে কি আপনার মানে এই জিনিসগুলো আপনাদের মানে জেনে রাখতে হবে। এছাড়া অনেক কেসই আছে যেটা ডাইরেক্ট ইউএস সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ হয়। তো বাংলাদেশেও আপনারা সবাই জানেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টে অনেক ব্যাপারে অরিজিনাল জুরিসডিকশন আছে, যেগুলো লোয়ার কোর্ট দেখতে পারেন না। যেমন হচ্ছে অ্যাডমিরালটি ল, কোম্পানি ম্যাটার, সেগুলো হচ্ছে কি সুপ্রিম কোর্টে হয়। আচ্ছা, তারপরে জুডিশিয়াল রিভিউ হচ্ছে গিয়া পরে এটা ইন্ট্রোডিউস হয়েছে 1803 সালে মেলবারি ভার্সেস মেডিসন যে সিদ্ধান্ত হয়। জুডিশিয়াল রিভিউ কি আপনারা সবাই পড়ে আসছেন ইউকে কনস্টিটিউশনে, যে সরকারের পাবলিক বডি এগেইনস্টে কোনো সিদ্ধান্ত হচ্ছে গিয়ে আপনার মানে পাবলিক বডি কোনো সিদ্ধান্ত সংক্ষুব্ধ হয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এটা এগেইনস্টে কোর্টের কাছে আশ্রয় চাইতে পারে। আদার ইম্পর্টেন্ট আর্টিকেল কি কি? আর্টিকেল 5-এ বলা আছে অ্যামেন্ডমেন্ট। আর্টিকেল অ্যামেন্ডমেন্টস দেখা যাচ্ছে হাউস এন্ড সিনেটের কি 2/3 সদস্যের সমর্থন লাগবে। বাংলাদেশের কনস্টিটিউশনে কিন্তু তাই, বাংলাদেশের সংবিধান সংশোধন করতে গেলে 2/3 সংসদ সদস্যদের সমর্থন লাগে। তারপরে হচ্ছে গিয়ে অ্যামেন্ডমেন্ট প্রপোজ করা যায় 2/3 সমর্থন পাইলে,
অথবা 2/3 স্টেটে, মোট 50টা স্টেটের ভিতরে আপনার মানে 2/3 সমর্থন পাইলে কি করা যায়, আপনার কি বলে সংশোধনের প্রস্তাব দেওয়া যায়। তো প্রস্তাব একটা হলো, কিন্তু হ্যাঁ প্রস্তাবনা একটা জিনিস, প্রপোজাল, আর এটা রেটিফাইড মানে সংশোধন করতে গেলে কার লাগে, দুই ভাবে করা যায়। একটা হচ্ছে প্রতি 4টা স্টেটে 3টা যদি এটাকে অনুমোদন দেয় সেক্ষেত্রে রেটিফিকেশন হয়, যেটা হচ্ছে কি আপনার মানে প্রপোজালের ক্ষেত্রে হচ্ছে 3টার ভিতরে 2টা। আবার হচ্ছে গিয়ে কি বলে আপনার মানে আবার প্রত্যেকটা স্টেট যদি প্রতি 4টা স্টেট 3টা যদি কনভেনশন মাধ্যমে একটা স্বীকৃতি দেয় সেক্ষেত্রে সেটা হবে। কাজে দুইভাবে রেটিফিকেশন আসতে পারে। আর্টিকেল 6 বলা আছে ফেডারেল পাওয়ার নিয়ে, সুপ্রিমেসি ল। এটা দেখেন, এটাতে মানে বুঝিয়ে দিয়েছে যে না, ফেডারেল ল হচ্ছে কি আমেরিকার সুপ্রিম ল, স্টেটের ল সুপ্রিম না, ফেডারেল কি বলে সুপ্রিমেসি ক্লজ হচ্ছে ফেডারেল লটাই হচ্ছে গিয়ে সুপ্রিম ল। কাজে ফেডারেল পাওয়ারটা আর্টিকেল 6 এর মাধ্যমে কনফার্ম করা হচ্ছে। যে পাবলিক অফিসের কোনো ধরনের রিলিজিয়াস কোনো টেস্ট নেই, কোনো ধরনের কোনো রিলিজিয়ন রিলেটেড কোনো টেস্ট পাবলিক অফিসের জন্য নাই। আচ্ছা, বিল অফ রাইটস অ্যামেন্ডমেন্ট যেটা আসছে প্রথম 10টা, আপনার পরে আসছে মোট 27টা আসছে, এর ভিতরে প্রথম 10টা হচ্ছে বিল অফ রাইটস। কাজেই তো ওই 10টা বাদ দিলে আর থাকে মাত্র কত, 17টা অ্যামেন্ডমেন্ট আসছে এই পর্যন্ত, 17 সাল থেকে। আচ্ছা, ফ্রিডম অফ রিলিজিয়ন, কি কি বিল অফ রাইটসে কি কি আছে? ফ্রিডম অফ রিলিজিয়ন, স্পিচ। আচ্ছা, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টে কি আছে বিল অফ রাইটসে? বলছিলাম ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মের স্বাধীনতা, অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা, সংবাদ প্রকাশের স্বাধীনতা, অ্যাসেম্বলি করা, গণসমাবেশ করার স্বাধীনতা, পিটিশন মানে কি বলে বিচার দাবি করার স্বাধীনতা। তারপরে আরেকটা আপনাদের কাছে হয়তো একটু অদ্ভুত লাগে, ইউএসএ তে একটা হচ্ছে কি অস্ত্র বহন করার অধিকার আছে, যদি এটা নিয়ে অনেক ডিবেট হচ্ছে, বাট এটা কনস্টিটিউশনে বিল অফ রাইটসে এটা বলা আছে, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে। কি বলে, তারপরে একটা টার্ম আছে নো কোয়ার্টারিং অফ সোলজার্স, এটা একটা টার্ম। তারপরে নো আনরিজনেবল সার্চ এন্ড সিজার, কোনো ধরনের অযৌক্তিক কোনো ধরনের তল্লাশি হতে এবং জব্দ করা যাবে না। ইন্ডিকমেন্টের ব্যাপারে বলা আছে, ডিউ প্রসেস বলা আছে, সেলফ ইনক্রিমিনেশন বলা আছে, ডাবল জিওপার্ডির কথা বলা আছে, এবং রুল ফর এমিনেন্ট ডোমেইন। এই প্রত্যেকটা টার্মিনোলজিগুলো আপনাদের পরবর্তীতে ডিটেইলে বুঝিয়ে দেওয়া হবে। বিল অফ রাইটস যে কোনো মানে দেশের জন্যই গুরুত্বপূর্ণ একটা, কারণ বিল অফ রাইটস মানে কি নাগরিক অধিকার, তো নাগরিকতা প্রত্যেকটা দেশের জন্য ইম্পর্টেন্ট। এই কথাগুলো কিন্তু ঘুরে ফিরে আমাদের দেশের কনস্টিটিউশনে দেওয়া আছে। তারপর বিল অফ রাইটস নিয়ে আর কি, ফেয়ার অ্যান্ড স্পিডি পাবলিক ট্রায়াল, নোটিশ যে দোষী সাব্যস্ত হলে নোটিশ পাবেন, কনফ্রন্টিং ওয়ানস একিউজার, যে হ্যাঁ যে আপনাকে দোষী তাকে কনফ্রন্ট করা, মুখোমুখি সাবঅর্ডিনাস। তারপর হচ্ছে কি বলে আপনার মানে তারপরে হচ্ছে কি রাইট টু কাউন্সিল, পরামর্শ পাওয়ার অধিকার, রাইট টু ট্রায়াল বাই জুরি, সিভিল কেসে রাইট টু ট্রায়াল বাই জুরির সুযোগ আছে, এক্সেসিভ বেল দেওয়া যাবে না, এবং এক্সেসিভ জরিমানাও করা যাবে না, কি বলে তারপর হচ্ছে নিষ্ঠুর আচরণ করা যাবে না, নিষ্ঠুর কিংবা আপনার মানে অপ্রত্যাশিত উদ্ভুত ধরনের কোনো শাস্তি দেওয়া যাবে না। তারপরে আরো অন্যান্য অধিকার আছে যেগুলো কনস্টিটিউশন দেওয়া নাই। কি বলে সব অধিকারগুলো কিন্তু ফেডারেল গভর্নমেন্টকে দেওয়া নাই। আপনার মানে ফেডারেল গভর্নমেন্টের যা যা অধিকার আছে সবগুলো স্টেটকে দেওয়া নেই, এবং কি বলে আপনার মানে কি বলে যেসব অধিকার ফেডারেল গভর্নমেন্টকে দেওয়া হয় নাই সেগুলো হচ্ছে কি আপনার জনগণকে দেওয়া আছে এবং বিভিন্ন স্টেটকে দেওয়া আছে। 13তম অ্যামেন্ডমেন্ট খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে এবলিশ স্লেভারি। এটা কার সময় হয়েছিল আপনারা জানেন? এটা হয়েছিল প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের আমলে। খুবই নামকরা একজন প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই অবলিশমেন্ট কারণে ওনাকে জীবন দিতে হয়েছিল। তারপর 14 অ্যামেন্ডমেন্ট হচ্ছে কি ডিউ প্রসেস এবং ইকুয়াল প্রোটেকশন আন্ডার দ্য ল, সবার এই যে অধিকার আছে। তারপরে এই অধিকারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটা আগে ছিল না। যে কেউ ইউএসএ তে জন্মাক, সে হোক তার বাবা মা হতে পারে অবৈধ প্রবাসী হতে পারে ইত্যাদি, কিন্তু এই যে 14 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইউএসএ এর বর্ডারের ভিতরে, ইউএসএ মাটির ভিতরে যারই জন্ম হোক সে কি ইউএস সিটিজেন, ন্যাচারাল বর্ন ইউএস সিটিজেন।
তারপরে কি 15তম অ্যামেন্ডমেন্টে কি রাইট টু ভোট রিগার্ডলেস অফ, সবাইকে ভোটের অধিকার দেওয়া হয়েছে দিয়ে 15তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যে এই সব মানে যে জাতির লোক হোক, যে রঙের লোক হোক, অথবা যে কোনো ধরনের প্রিভিয়াস সার্ভিসিউডে থাকুক না কেন, সবারই ভোটাধিকার অধিকার আছে। হোক সে কি বলে আপনার মানে পূর্বে দাস হিসেবে কারো কাজ করেছে, কিন্তু তার হচ্ছে কি ভোটের অধিকার আছে। 18 অ্যামেন্ডমেন্টে প্রহিবিশন অফ অ্যালকোহল, মদের ব্যাপারে প্রহিবিশন আছে যে না কত বছর বয়সে মদ খাওয়া যাবে। উমেন সাফেজ, মহিলাদের ভোটাধিকার। তারপরে হচ্ছে 21 অ্যামেন্ডমেন্টে রিপিল প্রহিবিশন নিয়ে বলা আছে। প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল টার্ম লিমিটের কথা 22তম অ্যামেন্ডমেন্টে বলা আছে, যেটা দিয়ে যে কোনো একজন ব্যক্তি আমেরিকায় দিয়ে 2 টার্মের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। 24th অ্যামেন্ডমেন্টে দিয়ে কি বলে দিয়ে আপনার মানে নিষেধ করে দেওয়া হয়েছে পোল ট্যাক্স, ভোটিং এর জন্য যে পোল ট্যাক্স সেটা দেওয়া যাবে না। তারপরে হচ্ছে গিয়ে 26তম অ্যামেন্ডমেন্টে ভোটিং এজ কমায় 18 করা হয়েছে এইভাবে। So this is all for on US Constitution, a summary of the instruction provided. Hopefully you will understand. If you have any further question, please do not hesitate to ask.